মায়া এক্সক্লুসিভ কোচে শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে নতুন একাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা ভাষার উদ্ভব এবং তার ক্রমবিকাশ সম্বন্ধে সামান্য কিছু ধারণা দেব। বাংলা ভাষার উদ্ভব কিভাবে হলো, বাংলা ভাষার ক্রমবিকাশ কিভাবে হলো, সেটুকু পরপর জেনে নিলে তোমাদের অনেকটা সহজবোধ্য হবে যে বাংলা ভাষা এলো কীভাবে। এটা একটা আগ্রহ থাকে প্রত্যেকের মনে যে একদিনে তো ভাষা আসেনি, কীভাবে ক্রমবিকাশ অনুযায়ী কীভাবে আগে এলো বা কীভাবে পরপর ক্রমবিকাশ হলো। আজকে তোমাদের একটু আলোচনা করি, শুনতে থাকো। বাঙালি জাতি মিশ্র জাতি, তাই বাংলা ভাষাটাও মিশ্র ভাষা। আমাদের ভাষাতাত্ত্বিকরা যে মনে করেন পৃথিবীর সমস্ত ভাষাগুলি কয়েকটা আদি ভাষা বংশ থেকে জন্ম লাভ করেছে। এই আদি উৎসগুলিকে পৃথিবীর প্রাচীনতম ভাষা বংশ বলা হয়। এই ভাষা বংশগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ইন্দো ইউরোপীয় ভাষা। এই ভাষার অন্যতম প্রধান শাখার নাম হচ্ছে ইন্দো ইরানীয়। তাহলে প্রথম হলো ইন্দো ইউরোপীয়, তার একটা শাখা হচ্ছে আমাদের ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় দুটো শাখায় আবার পরে বিভক্ত হয়ে গেছে। একটা হলো ইরানীয়, অন্যটা হলো ভারতীয় আর্য। এই ভারতীয় আর্য যেটা, সেটা আবার তিন ভাগে বিভক্ত: প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে শাখাটা আমাদের দেশে প্রবেশ করে, সেই শাখাটার নাম ছিল ভারতীয় আর্য। সবাই মনে করেন ভাষাবিদরা যে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে এই শাখাটা অনুপ্রবেশ করেছিল ভারতে। এবং এই ভাষাটার তিনটি প্রধান ভাগ হয়ে যায়। একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য। অনেকে বলছেন, যেমন ডক্টর পরেশচন্দ্র মজুমদার বলেছেন, যেহেতু মাগধী অপভ্রংশ অববাট্যে কোনো লিখিত নিদর্শন নেই, অর্থাৎ আমাদের মূল আর্য ভাষাই বাংলা ভাষার আদি উৎস, তবে এই উৎস থেকে বিবর্তন হয়েছে এবং বিবর্তনের ধাপেই যে বাংলা ভাষা এসেছে তা নয়। ভাষার স্বাভাবিক একটা ক্রমবিকাশ ছিল। আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী তাদের আদি বাসস্থান থেকে দক্ষিণ এশিয়া উরাল পর্বতের পাদদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, আর এর ফলে একাধিক ভাষা বংশ জন্ম নেয়। আর তার মধ্যে অন্যতম ছিল ইন্দো ইরানীয়। প্রাচীন ভারতীয় আর্যের সময়কাল আনুমানিক 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে। এর পরবর্তী পর্যায়ে হচ্ছে মধ্য ভারতীয় আর্য। এর বিস্তৃতিকাল আনুমানিক এই 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। এই যুগের ভাষার নাম ছিল আবার পালি প্রাকৃত অপভ্রংশ। তাহলে মধ্যযুগের আর্য ভাষার নাম হচ্ছে পালি প্রাকৃত অপভ্রংশ। প্রাকৃতের মধ্যে আবার অন্যতম ছিল মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃতের পরে আবার জন্ম হয় মাগধী অপভ্রংশ, আর অপভ্রংশের শেষ স্তরে হয় অবহট্ট, আর এখান থেকেই জন্ম হয় বাংলা ভাষা। তাহলে মধ্যযুগে মধ্য ভারতীয় যে আর্য, তাদের ভাষার নাম ছিল পালি প্রাকৃত অপভ্রংশ। প্রাকৃতের মধ্যে অন্যতম ছিল মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃতের পরে জন্ম হয় মাগধী অপভ্রংশ, আর অপভ্রংশের শেষ স্তরে হচ্ছে অবহট্ট, আর এখান থেকেই বাংলা ভাষার জন্ম।
কিন্তু ডক্টর পরেশচন্দ্র মজুমদার বলছেন, যেহেতু মাগধী অপভ্রংশ অবহট্টের কোনো লিখিত নিদর্শন ছিল না, সেহেতু তিনি বলছেন আদর্শ কথ্য প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম এটা কোনো নিদর্শন নেই। তাই আনুমানিক 900 খ্রিস্টাব্দে যদি বাংলা ভাষার সাল ধরা হয়, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন মাগধী অপভ্রংশ অবহট্টকেই তাহলে বাংলা ভাষার অব্যাহত পূর্বসূরি বলে গ্রহণ করা যেতে পারে। এবার আসছি আমরা, অনেকে বলবেন সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী কিনা, সংস্কৃত থেকে বাংলা ভাষা এসেছে কিনা, এই নিয়েও আমাদের ভাষাবিদদের মধ্যে মতভেদ রয়েছে। যারা বাংলা ভাষার জননী রূপে সংস্কৃতকে গ্রহণ করছেন তাদের কতগুলো যুক্তি রয়েছে, আর যারা বাংলা ভাষাকে সংস্কৃতের জননী বলছেন না তাদেরও কতগুলো যুক্তি রয়েছে। তাহলে যারা বাংলা ভাষাকে জননী রূপে সংস্কৃতকে গ্রহণ করছেন তাদের যুক্তিগুলো আগে পড়ে নেওয়া যাক। এক, বাংলা ভাষায় প্রচুর পরিমাণে সংস্কৃত শব্দ তৎসম, তদ্ভব বা অর্ধ তৎসম রূপে উপস্থিত। সংস্কৃত থেকে সোজাসুজি যেগুলো আগত সেগুলোকে আমরা তৎসম বলি, তারপর হচ্ছে তদ্ভব বা অর্ধ তৎসম। বলছেন এটা প্রমাণ করছে বাংলা ভাষা সংস্কৃতের কাছে বিপুল পরিমাণে ঋণী। 2 নম্বর যুক্তি দেখিয়েছেন তারা, সন্ধি, সমাস, প্রত্যয় প্রভৃতির অভাব থেকে বাংলা ভাষা মুক্তি পায়নি, অর্থাৎ সংস্কৃত ব্যাকরণের নিয়ম মেনেই বাংলা ভাষাকে চলতে হয়েছে। 3 নম্বর তারা পয়েন্ট দেখিয়েছেন যুক্তি, বিপুল যে সংস্কৃত সাহিত্য বাংলা ভাষায় অনুদিত হয়েছে, ট্রান্সলেট করা হয়েছে, এবং বাংলা সাহিত্য সংস্কৃত সাহিত্যকে অনেক ক্ষেত্রে সরাসরি অনুসরণ করেছে। আর একটা কথা, ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ থেকে যেটা বোঝা যাচ্ছে যে বাংলা সহ সমস্ত আধুনিক ভারতীয় ভাষার জন্ম হয়েছে মূল বৈদিক ভাষা থেকে। এই বৈদিক ভাষাই আমাদের সংস্কৃত ভাষা, তাই সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী তারা বলেছেন এইসব যুক্তি দেখিয়ে। আবার কেউ কেউ এই অভিমত স্বীকার করেন না, তারাও তাদের যুক্তি দেখিয়েছেন যে বাংলা ভাষা কখনোই সংস্কৃত থেকে আগত নয়, তাকে জননী বলা যায় না। এক, সংস্কৃত ভাষাটি কৃত্রিম সাহিত্যিক ভাষা, মনে হয় না এটা কথ্য ভাষা ছিল, কথা বলা যেত না। সংস্কৃত ভাষা বিবর্তনে বলে বাংলা ভাষা তাই রূপান্তরিত হয়নি, যেহেতু ওটা কথ্য ভাষা ছিল না। 2, বৈদিক ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা বা প্রাকৃতের জন্ম হয়েছে, সেই প্রাকৃত ভাষা অঞ্চলভেদে বিবর্তিত হয়ে গেছে, যার একটি নাম মাগধী প্রাকৃত, আর সেই মাগধী প্রাকৃত থেকে অপভ্রংশ অবহট্টের বিবর্তনের পর দিয়ে বাংলা ভাষার জন্ম। প্রাচীন ভারতীয় আর্য ভাষার 2টো রূপ দেখা যাচ্ছে, একটা বৈদিক আর অন্যটা সংস্কৃত। বৈদিক হলো প্রাচীনতম সাহিত্যিক ভাষা, আর অপেক্ষাকৃত পরবর্তীকালে সংস্কৃত ভাষায় ব্যাকরণ তৈরি হয়েছিল পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণিক পাণিনির হাতে। তিনি 8টি অধ্যায়ে ভাষাকে বিন্যস্ত করেছিলেন, তার ব্যাকরণের নাম দিয়েছিলেন অষ্টাধ্যায়ী। অতএব প্রাচীন ভাষা যুগের পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে পরিকল্পিত হয়ে থাকে ভাষা, তাই বিবর্তন ধর্মী। প্রাচীন ভারতীয় আর্যের পর আসে মধ্যভারতীয় আর্যের রূপ পাওয়া যায় পালি প্রাকৃতের মধ্য দিয়ে। আবার মধ্যভারতীয় আর্য ভাষার প্রথম স্তর হচ্ছে পালি, মার্জিত সাহিত্যিক ভাষা হিসেবে পালি সর্বত্র গ্রহণযোগ্য হয়েছে। এই ভাষা সংস্কৃত প্রাকৃতের মাঝামাঝি, শিক্ষিত মানুষের ভাষা অনেক সময় উচ্চারণগত কারণে গ্রহণ করেনি অশিক্ষিত হতদরিদ্র মানুষেরা। এরা প্রাকৃত ভাষার মানুষ, এরাই হলো ভারতের প্রকৃত এবং আদি মানুষ। এদের মুখের ব্যবহৃত ভাষা প্রাকৃত জনের ভাষা বা প্রাকৃত ভাষা।
আবার আমরা 100 থেকে যদি 600 খ্রিস্টাব্দের মধ্যে 5টা প্রাকৃতের আঞ্চলিক রূপ দেখি: মহারাষ্ট্রী প্রাকৃত, ষোড়শনী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, মাগধী প্রাকৃত আর অর্ধমাগধী প্রাকৃত। আর প্রাকৃতের পরবর্তী স্তরই হচ্ছে অপভ্রংশ। সুতরাং মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে আমাদের মাতৃভাষা বাংলার জন্ম। তাহলে আমরা শেষে কী পেলাম? মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে আমাদের মাতৃভাষা বাংলার জন্ম। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিষয়টাকে একটু সাজিয়ে দিয়েছেন। প্রথমে ইন্দো ইরানীয় করেছেন, তাকে 3 ভাগে ভাগ করেছেন: ইরানীয় আর্য, ভারতীয় আর্য, দরদীয় আর্য। আবার ভারতীয় আর্যকে 3 ভাগে ভাগ করেছেন: সংস্কৃত, বৈদিক, পালি। আবার বৈদিক থেকে এসছে প্রাকৃত, আর তারপর এসছে বাংলা। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার এই যে কুলজি এবং দ্রাবিড় নামাঙ্কিত প্রবন্ধে স্পষ্ট জানিয়েছেন, সংস্কৃত কখনোই বাংলা ভাষার জননী নয়। তাকে অনুসরণ করে তার শিষ্য সুকুমার সেনও এমনই কথা বলেছেন। তিনি বলেছেন, মাগধী অপভ্রংশই হলো বাংলা ভাষার জননী, সুতরাং সংস্কৃত বাংলা ভাষার জননী তা সঠিক নয়। বরং আমরা বলবো বৈদিক ভাষার কথ্য রূপ থেকে জাত মধ্য ভারতীয় আর্য ভাষার যে শেষ স্তর মাগধী অপভ্রংশ অবনত, সেটাই হলো বাংলা ভাষার জননী। এই পর্যন্ত বাংলা ভাষার উদ্ভবের কথা বলা হলো। এর পরবর্তী রয়েছে বাংলা ভাষার বিভিন্ন ক্রমবিকাশ, সেগুলো তোমরা আস্তে আস্তে পড়বে। দাও ক্রমবিকাশের স্তরটা একটু জানিয়ে দিই। প্রাচীন যে আমাদের বাংলা, সেটা ছিল আনুমানিক 1900 খ্রিস্টাব্দ থেকে আমাদের 1350।